বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে একদিকে সাক্ষ্য ঝিলের বিয়ের সব নিয়ম পালন হচ্ছে। সাক্ষ্য ঝিল দুজনের মুখেই হাসি। অন্যদিকে চৈতি থানায় এসেছে। চৈতি পুলিশ অফিসারকে বলে, অফিসার আপনার বাড়িতেও তো মেয়ে থাকতে পারে, কিংবা আপনার বোন থাকতে পারে। আর যদি তাদের সাথে এমন ঘটনা ঘটতো তবে কি আপনি তৎপর হতেন না? আপনি ভাবুন না, আমার মতন একজন শিক্ষিত মেয়ে তাকে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে গিয়ে এভাবে অপমান করলো। আমি এই অপমান কেন সহ্য করব, কেন মেনে নেব সবটা? পুলিশ অফিসার চৈতিকে বলে, দেখুন, শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক সেটা কোনো বিষয় নয়। কোনো মেয়েকেই এইভাবে অসম্মানিত করা যায় না। সত্যিই যদি আপনাকে কেউ অপমান অসম্মান করে থাকে, আমরা অবশ্যই তার একটা ব্যবস্থা করব। এরপরেই চৈতি বলে, প্লিজ অফিসার, আর বেশি দেরি করবেন না। আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী সিঁদুরদান না হলে বিয়েটাই হয় না। আর সেজন্যই বলছি, আপনারা সিঁদুরদানের আগেই মণ্ডপে চলুন, এই বিয়েটা আটকান। একবার যদি বিয়েটা হয়ে যায় তখন আর আমরা কিছুই করতে পারবো না। আমি খুব অসুস্থ, আমি তো মণ্ডপে সেন্সলেস হয়ে গিয়েছিলাম, তবু আজ এখানে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। পুলিশ অফিসার চৈতিকে বলে, আমরা তো যেতেই চাইছি, চলুন। এরপরেই পুলিশ অফিসার চৈতিকে নিয়ে থানা থেকে বেরিয়ে আসে। অন্যদিকে তিতির সাক্ষর মাকে পুরো ঘটনা খুলে বলে। সাক্ষর মা বলে, আমি এটা ভাবতেই পারছি না, আমার ছেলে এভাবে পরিবারের মান সম্মান নষ্ট করবে, এভাবে আমার মুখে কালি লাগাবে। আমার ছেলে শেষে কিনা ওই বস্তির মেয়েকে বিয়ে করলো, আর ওই বস্তির মেয়ে এই বাড়িতে এসে সারা বাড়ি ঘুরে বেড়াবে, আমার ছেলের সাথে একই ঘরে থাকবে। এটা আমি কোনো দিন মেনে নেব না। আজ হয়তো সাক্ষ্য বুঝতে পারছে না, একদিন ঠিকই বুঝবে। এইসব বস্তির মেয়েদের সাথে সংসার করা যায় না। তখন সব কিছু ঝামেলা মনে হবে, আবারও নানান কথা উঠবে, আবারও ডিভোর্স করতে হবে। আমার ছেলেটার জীবনে এত অশান্তি কেন সে সহ্য করবে? মা হিসেবে আমি সেটা কোনো দিন মানতে পারবো না, কোনো দিন না। সাক্ষ্য, তুই এটি কী করলি বাবা? তুই কেন এই মেয়েটাকে বিয়ে করলি? এই বলে সাক্ষর মা কাঁদতে থাকে। তিতির তখন সাক্ষর মাকে বলে, বড় মা, এখনো কিন্তু বিয়েটা হয়ে যায়নি, দেখো, সিঁদুরদান না হলে তো বিয়ে হবে না। আর আমি যখন ওখান থেকে এসেছি তখন পুরোহিত মশাই মন্ত্রপাঠ করছিলেন, বিয়ে সবে শুরু হয়েছে, আমার মনে হয় এখনও সিঁদুরদান হয়নি। সাক্ষর মা বলে, ঠিক বলছিস তুই? তিতির বলে, হ্যাঁ বড় মা, আমি ঠিক বলছি। সাক্ষর মা বলে, ঠিক আছে, সিঁদুর দান যদি না হয় তো আমি ওই বিয়ে হতে দেব না। আমি বিয়ে আটকাবো, নিজের জীবন দিয়ে হলেও আটকাবো। চল। এই বলে সাক্ষর মা তিতির সবাই মিলে মণ্ডপের উদ্দেশ্যে ছুটতে থাকে। অন্যদিকে দেখানো হয় ভ্রমর সাক্ষ্য ঝিলের বিয়ে দেখে খুশি নয়। তখনই ঋষভ বলে, কি হয়েছে তোমার? ভ্রমর বলে, তোমার এই বিয়েটা কেমন লাগছে? ঋষভ বলে, আমার তো খুব ভালো লাগছে, অবশেষে সাক্ষ্যদা তার ভালোবাসার মানুষকে বিয়ে করছে। ভ্রমর বলে, আমার একদমই ভালো লাগছে না। ঝিল কোনোভাবে কি আমাদের বাড়িতে অ্যাডজাস্ট করতে পারবে? তাছাড়া ঝিলের মতন একজন মেয়ে দাদাভাইয়ের বউ হলে বড় মা খুব কষ্ট পাবে। ঋষভ বলে, এটা তো ঠিক নয়। সন্তানরা যাকে ভালোবাসে, যাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেতে চায়, তার সাথেই তার বিয়ে হবে, আর এটাই তো বাবা মার মেনে নেওয়া উচিত। ভ্রমর বলে, আর যদি ছুটি আন্টি আমায় না মেনে নেয় তখনই কি তুমি একই কথা বলবে? ঋষভ বলে, ভ্রমর, এতদিনের সম্পর্ক আমাদের, এতদিন পরে তোমার যদি এইটা মনে হয় তো সত্যিই আমার আর কিছু বলার নেই। ভ্রমর বলে, তুমি এত রিয়্যাক্ট কেন করছো? ঋষভ বলে, রিয়্যাক্ট করছি মানে? না না, তুমি তোমায় ভালোবাসো তো ভালোবাসার মানুষের প্রতি তো তোমার এতটুকু ভরসা বিশ্বাস থাকবেই। তুমি কি জানো না আমি কেমন? তখনই ভ্রমর বলে, তিতিরটা সবসময় আমাদের জ্বালাতন করছে, সব সময়, প্রত্যেক সময় আমাদের অশান্তি করছে। তখনই ঋষভ বলে, তিতির হয়তো আমাদের জ্বালাচ্ছে, কিন্তু এখন এটা দেখার বিষয় তুমি কতটা জ্বলছ। দেখো, তুমি যদি না জ্বলো ও হাজার চেষ্টা করলেও তোমাকে জ্বালাতে পারবে না। তখনই ভ্রমর বলে, আগে তো এমন করতো না। হ্যাঁ আমি জানি ওর তোমার প্রতি ক্রাশ আছে, কিন্তু তোমার তো ওর প্রতি ক্রাশ নেই। কিন্তু ইদানিং ও একটু বেশিই আমাদের মাঝখানে আসতে চেষ্টা করছে। তখনই ঋষভ বলে, এসব কিছু ছাড়ো, ভুলে যেও না তিতির তোমার বোন হয়। ভ্রমর বলে, ও আমার বোন বলেই তো এখনও ওর সাথে ভালো করে কথা বলছি, নইলে ওকে আমি মজা বুঝিয়ে দিতাম। এখান থেকেই বোঝা যায় তিতির ঋষভকে ভালোবাসে, এটা ভ্রমরও জানে। অন্যদিকে দেখানো হয় সাক্ষ্য ঝিলের স্মৃতিতে সিঁদুর দিতে যাবে। সাক্ষর ঠাম্মি তখন সাক্ষর দাদুকে বলে, বড় বৌমা কি এখনও জানে যে দাদু ভাইয়ের পাত্রী বদল হয়েছে? না মানে বড় বৌমাকে কিভাবে মুখ দেখাবো আমরা? আমরা এখানে দাঁড়িয়ে আছি,
আর সাক্ষ্য কিনা ওই বস্তির মেয়েকে বিয়ে করছে। সাক্ষর দাদু বলে, বড় বৌমাকে কথাটা কি করে বলবো, তার তার সামনে দাঁড়ানোর মুখও তো নেই। সাক্ষর ঠাম্মি বলেন, আমি এটা ভাবতেই পারছি না দাদুভাই এই মেয়েটাকে বিয়ে করবে। আমাদের পরিবারের মান সম্মানের কথা একটুও ভাবলো না। একটু পরেই তো সিঁদুর দান হয়ে যাবে, আর তারপরে বিয়ে সম্পন্ন হবে। তখন আর কারোর কিছুই করার থাকবে না। তখনই সেখানে সাক্ষর মা ছুটে আসে। সাক্ষ্য ঝিলের সিঁথিতে সিঁদুর পরাতেই যাবে। সাক্ষর মা ছুটে এসে বলে, দাঁড়াও, খবরদার সাক্ষ্য, তুমি ওই মেয়েটাকে সিঁদুর পরাবে না। তুমি যদি এই মেয়েটাকে সিঁদুর পরাও তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কখনো মা বলে আমায় ডাকবে না। সাক্ষর মায়ের কথা শুনে সাক্ষর বাবার মুখ থেকে হাসি মিলে যায়। ঝিলের মা দিদি তখন সাক্ষর মায়ের কাছে ছুটে আসে। মিনু এসে বলে, বিশ্বাস করো বড় বৌদি, আমাদের কোনো দোষ নেই। তোমার ছেলেই আমার মেয়েকে এখানে আসতে বলেছিল। তোমার ছেলেই আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছে। আমরা তো তাকে জোর করিনি। আমরা তো এ বিষয়ে কিছুই জানতাম না। সাক্ষর মা বলে, জানতে জানতে তোমরা সবটা জানতে, এখন যাও তো, আমার মুখের সামনে থেকে সরে যাও, ন্যাকামি করো না। তখনই সাক্ষর মেজমা আসে। মেজমা এসে সাক্ষর মাকে শান্ত হতে বলে। সাক্ষর মা বলে, আর যদি তোর জীবনে এমন ঘটনা ঘটতো, তুই কি পারতি শান্ত হয়ে থাকতে? এটা শুনে সাক্ষর মেজমা চুপ হয়ে যায়। অন্যদিকে সাক্ষ্য পুরোহিত মশাইকে বলে, কি হলো পুরোহিত মশাই, আপনি মন্ত্রপাঠ করা থামালেন কেন? আপনি মন্ত্রপাঠ করুন। বিয়ের কোণে বসে আছে, পাত্র বসে আছে, আর আপনি মন্ত্রপাঠ করা ছেড়ে দিলেন? এটা শুনে সাক্ষর মা অবাক হয়ে যায়। এত বড় একটা কথা বলার পরেও সাক্ষ্য তবুও ঝিলকে বিয়ে করতে চাইছে, এটা যেন সাক্ষর মা ভাবতেও পারেনি। তো বন্ধুরা, সাক্ষ্য ঝিলকে বিয়ে করবেই, সে বিয়েতে যতই বাধা আসুক না কেন। এইবার হয়তো সিঁদুরদানের আগে বিয়ের মণ্ডপে পুলিশও আসবে। পুলিশকে সাক্ষ্য কি জবাব দেয় সেটাই দেখার অপেক্ষা। কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে। ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।